হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন ভোর 5:30। তো আমি বারান্দায় এসে 4-5টা চোখ বুলিয়ে নিয়ে তারপর বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিলাম। তো বারান্দার গাছে পানি দিয়ে চলে আসলাম রুমে। সকালেই রান্নার আয়োজন করব, যেহেতু বাসায় একেবারেই গ্যাস থাকে না। তো গ্যাস থাকতে থাকতে যদি রান্নাটা করে ফেলতে পারি তাহলে আমার সারাদিনের আর এমন কোনো টেনশন থাকবে না। ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, বেশ অনেক দিন পরেই আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো যে আমার ভিডিওটা ক্লিক করছেন, আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিও দেখতে দেখতে যদি কারো কোনো জায়গায় ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে আমার সাথে থাকতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে আসছি। গ্যাসের অবস্থা এখনই টিম গ্যাস। অল্প গ্যাসেই যতটুকু পারি আমি রান্না করে নিব। তা আমি ওদিকে ডালটা চুলায় দিয়ে তারপর করলাগুলো কেটে নিচ্ছি। করলা ভাজি করব, ডাল টমেটো ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল রান্না করব, আর মাছ ভুনা করব। যেহেতু চুলায় গ্যাস নেই, যতটা শর্টকাটে রান্না করা যায় অন্তত সকালে আর দুপুরে এই 2 বেলা খাওয়ার জন্য হলেই হবে। তারপর বিকেলে না হয় আবার কোনো কিছু করে নিব। আমার আজকের ভিডিওতে যদি কোনো সাইড নয়েজ আসে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো সবসময় রাতেই ভয়েস দিই, তো আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি। আর চারপাশে তো দিনে ভয়েস দিতে গেলে বুঝেনি, সবজিওয়ালা, গাড়ির হরেন সব কিছু মিলিয়ে হয়তো একটা সাইড নয়েজ থাকতে পারে। তো আন্তরিকভাবে দুঃখিত। কাল রাতেই চেয়েছিলাম ভয়েসটা দিয়ে রাখতে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তা আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। গ্যাস চলে গেল, এত সকাল সকালই গ্যাস চলে গেছে। বাকি রান্নাটা আমি রাইস কুকারে কমপ্লিট করেছি, সেই কারণে আর আপনাদের সাথে শেয়ার করিনি। বুঝতেই পারছেন, রান্না যদি এরকম হেজিটেশনের মধ্যে পড়ে যাই আর যদি এত ঝামেলা করে রান্না করতে হয়, সেই ক্ষেত্রে ভিডিও করাটাও আরেকটা ঝামেলার মনে হয়। তো অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিক্সগুলো রাখি সেই ঝুড়িটা ময়লা হয়েছে, তাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে প্রত্যেকটা কসমেটিক্সই আমি মুছে পরিষ্কার করে তারপর আবার গুছিয়ে রাখছি। এই কাজগুলো আমার প্রতিদিনেরই কাজ। হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিও করি তাই হয়তো বা এগুলো করে দেখাচ্ছি, কিন্তু না, আমি যখনই অবসর সময় পাই এই টুকিটাকি কাজগুলো আমি করে নিই। হয়তো কখনো কখনো ভিডিওতে তুলে ধরি, যেহেতু আমার এই লাইফস্টাইল চ্যানেল, ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করি। তো একদিন ভিডিওতে যে রুটিনটা আমার থাকে সেই রুটিনটাই আমি তুলে ধরি, আলাদা অন্য কোনো কিছু আর্টিফিশিয়ালভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি না। যেমন আজকের দিনটা আমার যেভাবে কাটছে, যেভাবে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি, যেভাবে আমি আমার রান্নাগুলো করে নিলাম, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই যে পাশে স্নেক প্ল্যান্টটা রেগুলার এটা মুছে রাখি বলে এটা দেখতে এত সুন্দর হয়েছে, এত চকচক করছে পাতাগুলো। আসলে এটা আমার একরকমের চ্যালেঞ্জ যে রুমের ভিতরে গাছগুলো আমি প্রতিদিন একটু একটু করে মুছে রাখবো, তাহলে দেখব এগুলার পরিবর্তনটা কি। তা আসলে আমি পরিবর্তনটা খুঁজে পেয়েছি। রুমের ভিতরে গাছগুলো যদি রেগুলার একটু কষ্ট করে মুছে রাখা হয়
তাহলে এই গাছের পাতাগুলো দেখতে খুবই সজীব লাগে আর অনেক বেশি চকচকে থাকে, যা অন্য গাছের পাতা থেকেও আলাদা। তো এই তো আমার বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলের ওপরটা পরিষ্কার করে ওয়ার্ড্রোবটা এখন মুছে নিচ্ছি। তো একটা আপুর কমেন্ট ছিল যে আপু আমি লিখেছেন যে আমি ফার্নিচার কি দিয়ে পরিষ্কার করি। তা আমি পিছনের একটা ভিডিওতে দেখিয়েছি ফার্নিচার কি দিয়ে বা কিভাবে পরিষ্কার করি, তারপরেও মুখে বলে দিচ্ছি আপুর উদ্দেশ্যে। আমি একটা বাটিতে কিছুটা নারিকেল তেল আর তার সাথে বেশ কিছুটা পানি একসাথে খুব ভালোভাবে ঘুটে মিক্স করে তারপর আমি টাওয়াল ভিজিয়ে প্রত্যেকটা ফার্নিচার মুছে নিই। এতে করে ফার্নিচারের কালারটাও ভালো থাকে আর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, ফার্নিচারের কোনো ক্ষতি হয় না। তো আমি আমার রুমটা গুছিয়ে তারপর চলে আসলাম ডাইনিংয়ে। এখন ডাইনিং টেবিলের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পরে যেহেতু টেবিলটা অনেকটাই ময়লা হয়ে গেছে, তাই একটু স্প্রে করে তারপর ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি ইদানিং খুব বেশি ঘন ঘন অসুস্থ থাকি, আর এই ঘন ঘন অসুস্থ থাকার কারণে আমার রেগুলার ভিডিও মেনটেন করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো তারপরে চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট থাকতে, যতটা সম্ভব আমি কানেক্ট থাকার চেষ্টা করছি। তো ওদিকে আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে এই তো শো ক্যাবিনেটটা এত পরিমাণে ময়লা হয়েছে, তো সবগুলা জুতা আমি নিচে নামিয়ে তারপর শো ক্যাবিনেটটা একটু মুছে পরিষ্কার করে নিব। আর আমি যখন শো ক্যাবিনেটটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম, এমন একটা অবস্থা হয়ে গেল বাসায় কোনো পেপার খুঁজে পেলাম না। তো শেষ মুহূর্তে কি আর করার, যেহেতু পেপার নেই তো এমনি মুছে পরিষ্কার করে তারপর আবার জুতাগুলো গুছিয়ে রেখে দিলাম। আবার পরবর্তীতে যখন পেপার পাবো তখন আবার নামিয়ে আরেকবার গুছিয়ে নিব। তো এই তো আমি এইভাবেই শু ক্যাবিনেটটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আসলে এখানে শুধুমাত্র বাহিরের জুতাগুলো রাখা হয়, আর রেগুলারের জুতা যেই জুতাগুলো ওগুলো আলাদা একটা সেলফ আছে, ওই সেলফে থাকে। আবার বাহিরেও একটা ক্যাবিনেট আছে, ওই ক্যাবিনেটে থাকে। সেই কারণে এটার ভিতরে শুধুমাত্র যে জুতোগুলো সবসময় লাগে না, মাঝে মধ্যে বাহিরে পরা হয়, সেই জুতাগুলোই এটার ভিতরে রাখা হয়। তো আরেকটা আপু কমেন্ট করেছিলেন যে আমার এই ক্যাবিনেটটা, ওয়াল ক্যাবিনেটটা আমি কত দিয়ে কিনেছি। তো সেই আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে আমি কমেন্টগুলো তো তুলে রাখিনি, শরীর তেমন ভালো ছিল না, তো সেই কারণে নামগুলো বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তবে কমেন্টগুলো আমার মনে আছে তাই রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস ছিল 20,500 টাকা। 20,500 টাকা দিয়ে আমি কিনেছি এবং আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচারই হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচার। এটাও আমার কয়েকটা আপু জানতে চেয়েছিলেন যে আমার ফার্নিচারগুলো কিসের। তো আমি তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে আমার ঘরের যত ফার্নিচার আছে শুধুমাত্র আমার রুমের খাট ছাড়া আর আমার গেস্ট রুমের খাট ছাড়া বাকি সব ফার্নিচারই মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচার। তো চলে আসলাম ওদিকে ডাইনিং রুমটা গুছিয়ে ড্রয়িং রুমে। আমি আসলে এইভাবেই স্টেপ বাই স্টেপ গুছিয়ে কাজ করতে পছন্দ করি, নিয়ম করে। আমি এক একটা রুম গুছিয়ে তারপরে অন্য রুমে যাই, সিরিয়াল অনুযায়ী আমি সবসময় কাজ করতে পছন্দ করি। সবসময় আমি আমার রুম থেকে কাজ শুরু করি, আমার রুমটা গুছিয়ে তারপরে ডাইনিং রুম, ড্রয়িং রুম, তারপর বাকি রুমগুলা গুছিয়ে নিই। এভাবে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে যদি কাজ করা হয় খুব দ্রুতই কাজ শেষ হয়ে যায়।
তো আমার এই সোফা নিয়েও এক কমেন্ট ছিল, শুধু একটা না, অনেক অনেক কমেন্ট ছিল। তো আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমার সোফার প্রাইস কত। আমার সোফার প্রাইস হচ্ছে 32,000 টাকা। কুশন, বালিশ এবং সেন্টার টেবিল সহ, সরি টি টেবিলটা সহ 32,000 টাকা পড়েছিল। তা আমি এই যে সোফাগুলাও এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের ধুলাগুলা যদি মোছা হয় তাহলে ফার্নিচারগুলো দেখতে অন্যরকম চকচকে লাগে আর নতুনের মতো দেখা যায়। আসলে একটু কষ্ট করলে আমাদের সংসারটাকে পরিপাটি রাখা যায়। শুধুমাত্র চেষ্টা আর অলসতা, এই দুইটা জিনিস না থাকলে সংসার কখনো পরিপূর্ণ হয় না। তো চেষ্টা থাকাটা এবং অলসতা দূর করা, এই দুইটা বিষয় আপনার ভিতরে থাকতেই হবে যদি আপনার সংসারটাকে আপনি পরিপাটি রাখতে চান। আমি যতই অসুস্থ থাকি না কেন, যদি একবেলা শরীর ভালো না লাগে, পরের বেলায় আমি আমার পুরোটা বাসা গুছিয়ে পরিপাটি করে নিই। আমার শরীর যখন খারাপ লাগে শুয়ে বসে থাকি, তো আমি আমার রুমেই তো শুয়ে বসে থাকি। যখন আমার রুম থেকে উঠে একটু ড্রয়িং ডাইনিংয়ে আসি, ড্রয়িং ডাইনিংয়ের দিকে তাকালেই আমার নিজের কাছে মনে হয় যে কতখানি বোঝা যেন আমার শরীরের উপরে। আমি কখন আমার রুমটা গুছাবো, কখন পুরোটা বাসা পরিপাটি করব, যেই বাসাটাতে আমার হাঁটলে মনের ভিতরে একটা শান্তি পাবো। তো যাই হোক, কথা গল্প সব কিছু মিলিয়ে আমার সংসারের সব কাজ শেষ। এখন এখানে আমি ভাত গরম করে নিচ্ছি, ছেলের জন্য টিফিনে খাবার নিয়ে যাব। অলরেডি 1:30 বাজে। আর আমি কিন্তু 5:30 থেকে কাজ শুরু করলেও আমার 2-2.5 ঘন্টার ভিতরে সংসারের সব কাজ করে বাকি সময়টা আমি রেস্ট করেছিলাম। মানে মাঝে একটু, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, মাঝে একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর উঠে ছেলের খাবারটা রেডি করে এখন স্কুলে চলে যাব। আর তার ফাঁকে আপনাদের ভাইয়া বিস্কিট নিয়ে আসছিল, তো সেই বিস্কিটগুলো বয়মে রাখা হয়নি, তো এই ফাঁকে বয়মে রেখে দিলাম। আমি যেহেতু রেগুলারই ছেলের জন্য বাসা থেকে টিফিনে ভাত নিয়ে যাই, তো সেই কারণে খাবারটা আমি গরম করে নিলাম। যেহেতু দুপুরে গ্যাস ছিল না, রাতের ভাত ছিল, ভাতটা গরম করে নিয়েছি। তো টিফিনে ভাত দিলাম, রুই মাছ ভুনা, করলা ভাজি, আর সকালে আলু ভর্তা করেছিলাম সকালে খাবারের জন্য। তো আলু ভর্তাও দিয়ে দিলাম, আর ডাল তো দেওয়া সম্ভব না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই পর্যন্ত কে কে আছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।